This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেচ থেকে বন এমনকি রেল গজলডোবায় প্রায় ৫,০০০ হেক্টর সরকারি জমি দখলের অভিযোগ প্রকাশ্যে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, কেন প্রশাসন কিছু করতে পারছে না? সদিচ্ছার অভাব নাকি অন্য কোথাও আটকে যাচ্ছে? পুলিশ আধিকারিকদের উত্তরটা দিয়েছেন প্রাক্তন আমলারা। দেখুন, জঙ্গলে বাঘের যেখানে পায়ের ছাপ পড়ে সেটাই বাঘের এরিয়া, বাঘের সাম্রাজ্য। আর সরকারি জমিতে যখন নেতাদের নজর পড়ে সেটাই কি নেতাদের রিসর্ট, নেতাদের সাম্রাজ্য হয়ে যায়? কথায় বলে হরির লুট, কিন্তু গজলডোবা আর ডাবগ্রাম ফুলবাড়িতে যে হরির লুটটা হয়েছে তা কি তড়িঘড়ি? দিনে দুপুরে লুট আর দিনের পর দিন ধরে লুট, তফাৎটা লুটের পরিমাণ দেখেই বোঝা সম্ভব। সূত্রের দাবি, রাজগঞ্জের গজলডোবা ও ডাবগ্রাম ফুলবাড়িতে সেচ দপ্তরের অন্তত ২০০০ হেক্টর জমি লুট হয়েছে। এই দুটো জায়গাতে বন দপ্তরের অধীনে থাকা অন্তত ৮০০ হেক্টর জমি দখল হয়ে গেছে বলে অভিযোগ। শুধু তাই নয়, রেলের অধীনে থাকা প্রায় ২০০০ হেক্টর জমিও বেদখল হয়ে গিয়েছে। শিল্প তালুকের প্রায় ১০০ বিঘা জমিও দখল হয়েছে বলে সূত্রের দাবি। সব মিলিয়ে কম করে ৫,০০০ হেক্টর জমি বেহাত হয়েছে। ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে, তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালী থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। বন দপ্তর, সেচ দপ্তর, এমনকি রেলের অধীনে থাকা জমিও গিলে খেয়েছে নেতা ও নেতা ঘনিষ্ঠ বাঘেরা। 4 বিঘা এবং আমাদের পাশের কাউন্সিলর দুলাল দত্তর কাছে 4 বিঘা জমি চেয়েছিল, আমরা দিয়েও দিয়েছি। রঞ্জনদার একারই তো 12,000 8 কাটা 4 কাটা 12 থেকে 14 কাটা জমি আছে রঞ্জনদার। এটা আমি তো মেনে আসছি যে আমাদের নামে নেই জমি। তাহলে কি এটা বৈধ হলো? না, অবৈধই আছে। কেউ কাউন্সিলর তো কেউ শাসক নেতা। জমি দখলের পর বড় বড় রিসর্ট তৈরি হওয়াটাও যেমন চোখে পড়েনি, তেমনই নেতাদের এই দখলদারিও চোখে পড়েনি বাকি নেতাদের। সেখানে আমরা স্পটে গেলাম, দেখলাম সত্যিকার দেখলাম বাউন্ডারি ওয়াল দেওয়া আছে। কারা দিল? বাউন্ডারি ওয়াল দেওয়া আছে, উপরে একটা টিনের ঘর আছে। কে বা কারা, আমরা লোকটা পেলাম না। জমির মাফিয়ার উৎপত্তি হয়েছিল বামপন্থীদের সময় থেকে। তো জমি মাফিয়া যারা, তাদের কোনো দল হয় না। তাহলে কি মাফিয়ারাই রাজনৈতিক দলে ঢুকে পড়ে? নেতারা না হয় চোখে দেখতে পাননি, সরকারি দপ্তরগুলো, পুলিশ প্রশাসন? উত্তরটা কিন্তু আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে। ল্যান্ড ডিপার্টমেন্টও ইনভলভ আছে, এক্ষেত্রে পুলিশও লোকাল ইনভলভ আছে। রোগটার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, রোগের উপসর্গগুলো বলছেন অভিজ্ঞরা। সরকারি আমিন নিয়ে মাপতে যাই তখন রাজনৈতিকভাবে আমাদের বাধা দেয়, এবং বাধা দেওয়ার জন্য কি হয়, মাপাটা আর হয় না। শাসকের চাপেই মূলত আমি কয়েকবার জমি উচ্ছেদ করতে গিয়ে দুবার আমাকে দাঁড়িয়ে পড়তে হয়েছে। আমাকে বলেছে যে আপনি কেন গেছেন ওখানটায়, আপনার এটা দরকার কি ছিল? নিরঙ্কুশভাবে আমরা পুলিশরা সমস্ত অ্যাকশন নিতে পেরেছি তাও না, সেখানে তখনও কিছু হস্তক্ষেপ ছিল। এখন হস্তক্ষেপ হয়তো আরও বেশি একটু বেড়েছে, যার ফলে পুলিশের পক্ষে কাজ করতেও একটু মুশকিল হচ্ছে। মুশকিলটা তো অন্য জায়গায়। বাঘের জঙ্গল আর মানুষের জঙ্গলরাজের তফাৎ থাকে। তফাৎ মুছে গেলে ভারসাম্য তো নষ্ট হবেই। এগুলোর পেছনে দেখবেন নিশ্চয়ই কোনো না কোনো সরকারের বা শাসক দলের কোনো না কোনো মাথার আশ্রয় প্রশ্রয় রয়েছে। তাই বন দপ্তর বা কোনো দপ্তর, অন্য কেউ বা পুলিশ, তাদের করার ক্ষমতা কোথায়? আমি কিছু বলবো না, এটা আমি গভর্নমেন্ট দেখছে যেটা বলা হচ্ছে যে আপনি যখন জেলায় মন্ত্রী ছিলেন ওই সময় একদল যারা অভিযুক্ত রমরমাটা ওই সময়, এটা মানে এটা আমি তোমাদের কাছে আমি কিছুই বলবো না। নজর রাখবো পরের খবরে। কিছুতেই থামছে না ছেলে ধরা গুজব, কিছুতেই সারছে না গণপিটুনির রোগ। এবার ঘটনাস্থল ক্যানিং। শিশু চুরির চেষ্টার অভিযোগে সন্দেহভাজন এক যুবককে গণপিটুনি। অভিযোগ উঠছে যে ৫ম শ্রেণীর এক ছাত্রীকে বাইকে তুলে নিয়ে যাওয়ায় সন্দেহ হয় স্থানীয়দের। আবার একবার শিশু চুরির চেষ্টার অভিযোগে সন্দেহভাজন এক যুবককে গণপিটুনি দেওয়া হলো। কথা বলবো আমাদের প্রতিনিধি অভিজ্ঞানের সঙ্গে। অভিজ্ঞান, কি ঘটেছে? এই যে একটার পর একটা গণপিটুনি দেওয়া হচ্ছে, ছেলে ধরা গুজব উঠছে, এই সংক্রমণ কি থামবে না? ঠিকই, কারণ তোমাকে জানিয়ে রাখি যে এই নিয়ে ক্যানিং মহকুমায় এই নিয়ে দ্বিতীয় ঘটনাটি ঘটেছে। এটা আগে কিছুদিন আগে আমরা যেটা জানতে পেরেছিলাম, একটা মানসিক ভারসাম্যহীন মহিলাকে
মারধর করার চেষ্টা করা হয়েছিল এবং তার জের কাটতে না কাটতেই যেটা জানা যাচ্ছে যে ক্যানিং শহরের একবার উপকণ্ঠে সেখানকার এক পঞ্চম শ্রেণীর একটি ছাত্রী, একবার বলা যেতে পারে যে একবারে অল্প বয়স, যার স্কুল শেষে যখন সে বাড়িতে ফিরছিল সেই সময় তাকে বাইকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগটাই উঠেছে কিন্তু একটা যুবকের বিরুদ্ধে, যে কারণে স্থানীয় লোকজনের সন্দেহ হয়, তাকে মারধর শুরু করে দেয় এবং খবর পাওয়ার সাথে সাথেই ক্যানিং থানা পুলিশ গিয়ে ওই অভিযুক্ত যুবককে আহত অবস্থায় উদ্ধার করে ক্যানিং থানায় নিয়ে আসা হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি তো ওই ছাত্রীর বাবা এবং মা তাদের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই ক্যানিং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে যে তার আদতে তার কোনো মোটিভ ছিল কিনা যে ওই ছাত্রীকে সে চুরি করে নিয়ে যাওয়ার। যদিও আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম যে ওই ছাত্রীকে, যদিও সে শিশু চুরির কোনো অভিযোগ কিন্তু মানতে চায়নি, তবে শিশু চোর সন্দেহে তাকে মারধর করা হয়েছে এমনটাই সে জানিয়েছে। বেশ বেশ বুঝতে পারছি অভিজ্ঞান, ধন্যবাদ তোমায়। দুপুরবেলা স্কুল থেকে বাড়ি ফিরছিল, রাস্তায় একটা অপরিচিত লোক ওকে বাইকে উঠতে বলে এবং ওকে ভুল বোঝায় যে আমি তোমার বাড়ির লোককে চিনি, সবাইকে চিনি, তোমাকে পৌঁছে দেবো, এই বলে ওকে বাইকে তুলতে চায়। হ্যাঁ, ছেলে ধরাই, এর তো মনেই হচ্ছে ছেলে ধরাই, কারণ ওকে আমরা কোনোদিন চিনি না, আমার মেয়েও দেখেনি কোনোদিন। বলছে, আমাকে বলছে তোর বাবাকে আমি চিনি, ও যেই বাবাকে চেনে বলেছে বলেই ও তখন উঠতে যাচ্ছিল, কিন্তু পাশের লোকজন বুঝতে পেরেছে যে না এরা বদমাস লোকে। চাইছেন আপনি? কি চাইছি, ওই বদমাসটাকে ওকে শাস্তি দিতে হবে। কেউ একটা বাচ্চা মেয়ে হেল্প চাইছিল, আমি সেই কারণে বলেছি বাবা আমি তোমার রাখতেছি, বাবা বলছে তুমি আমি রাখতেছি, সেই অবস্থার মধ্যে আমাকে মেরেছে। তোমাকে কি ছেলে ধরা সন্দেহ করে মেরেছে? আপনাদের আরও একবার মনে করিয়ে দিই, গণপিটুনিতে হত্যার মতন ঘটনায় প্রাণদণ্ডের শাস্তি হতে পারে। সাধারণ মানুষের কাছে TV9 বাংলার আবেদন, আইন হাতে তুলে নেবেন না, কোথাও কোনো অভিযোগ পেলে স্থানীয় প্রশাসনকে জানান।